আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞান সফল এবং প্রযুক্তি মেলা আজকে এই উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের নবাগত জেলা প্রশাসক মহোদয় জনাব আবু কায়সার খান, এখানে উপস্থিত আছেন আমাদের রাজবাড়ির প্রিয় পুলিশ সুপার মহোদয় জনাব শাকিরুজ্জামান, উপস্থিত আছেন আমাদের সরকারি কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান এবং উপস্থিত আছেন আমাদের আদর্শ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় এবং এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সাবেক মেয়র আমাদের সকলেরই প্রিয় জনাব মোহাম্মদ আলী জুলুরি এবং উপস্থিত আছেন আমাদের এএসপি সার্কিট সাহেব, মাইনুল সাহেব এবং স্কুলের প্রধান শিক্ষক সহ সম্মানিত শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবর্গ, আমাদের শিক্ষার্থী ভাই ও বোনেরা, সাংবাদিক ভাইরা, আমি সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে করোনাকালীন সময়ে গত বছরে আমরা বিজ্ঞান মেলা হয়নি, এবারে মনে হচ্ছে ইয়াসিন স্কুলে আজকে মতো একটা নতুন গ্রাম চাঞ্চল্য শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখতে পেলাম। কারণ অত্যন্ত খুশি যে এই ধরনের একটা মেলা হচ্ছে, কারণ করোনাকালীন সময় অনেক কিছু আমরা করতে পারি না। আজকে আমি একটা জিনিস দেখেছি যে প্রতিটি স্কুলে এখন বিজ্ঞানের যুগ, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, বিশ্ব এগিয়ে যাচ্ছে বিজ্ঞানের দিকে, কিন্তু প্রতিটি স্কুলে বিজ্ঞানের ছাত্রছাত্রী কিন্তু ভর্তির সংখ্যা প্রচন্ড কম। আমি এই স্কুলের প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করছি যে আপনাদের 9-এ কতজন সায়েন্স স্টুডেন্ট? 70। এটা কিন্তু আপনি যদি 2000 স্টুডেন্ট হয় আর বিজ্ঞানের সাথে মাত্র 70 জন, এটা কিন্তু হবে না। কারণ আমরা যখন পড়াশোনা করতাম, আমি হয়তো সায়েন্সে পড়তে পারি নাই কিন্তু কমার্সে পড়েছিলাম, কিন্তু যদি যারা ভালো স্টুডেন্ট তারা সবসময় কিন্তু সায়েন্সে পড়াশোনা করে। এটা শুধু ইয়াসিন স্কুলে ডাটা না, প্রত্যেকটা স্কুল থেকে আমি ডাটা দিয়েছি যে সায়েন্স স্টুডেন্ট কিন্তু কমে যাচ্ছে। এর কারণ কি? মানে সকলেই আমার মনে হয় পড়াশোনার দিকে জানি না, এই করোনা আমাদের যে শিক্ষা খাতকে বেশি ক্ষতি করছে, সবচেয়ে বেশি ক্ষতি করছে। এখান থেকে আমরা খুশিয়ে এনে আবার যাতে আপনি বেশি করে অন্তত যারা বিজ্ঞানের ছাত্র ছাত্রী তাদেরকে প্র্যাকটিক্যাল করতে পারে, সব দিক থেকে খেয়াল রাখতে হবে। কারণ এই দেশকে এগিয়ে নিতে যেতে হলে বিজ্ঞানের ছাড়া উপায় নাই। সেই জন্য আজকে আমাদের দেশ ডিজিটালাইজড হয়েছে, এটাও কিন্তু বিজ্ঞানের। কারণ পড়াশোনা ভালো করে না করলে, ওই ফাঁকি নিয়ে পড়াশোনা করলে তাদের ফাঁকি নিয়ে পড়ে যাওয়া। সেই জন্য আমি কিন্তু সবসময় এই গতানুগতিক পড়াশোনা আমি বিশ্বাসী না। আমি যার জন্য আমি যখন কারিগরি মাদ্রাসার শিক্ষা বিভাগের মন্ত্রিত্ব দায়িত্ব ছিলাম, তখন কিন্তু আমার কথাই ছিল যে প্রতিটি স্টুডেন্টকেই কারিগরি শিক্ষায় যে কোনো একটা ট্রেনে তাকে শিক্ষিত হতে হবে। কারণ কারিগরি ছাড়া দেশ এগিয়ে যাবে না। আমি সিঙ্গাপুরে গেছি, তখন ওখানে নামিয়া টেকনিক্যাল স্কুলের কলেজ আমি গেছি, ওখানে দেখেছি তাদের যে পার্সেন্টেজ, ওরা করে যে ওখানে 30% স্টুডেন্ট যারা মেধাবী তারা ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে, আর বাকি 70% সমস্ত স্টুডেন্ট তারা কিন্তু বিভিন্ন সমস্ত পড়াশোনা করে, মানে সে আর্টস কমার্স সায়েন্সে তারা পড়াশোনা করে। কিন্তু সে কারণে আমি সিঙ্গাপুরে কিন্তু যেভাবে আমি সিস্টেমটা দেখলাম, আমাদের দেশেও এই গতানুগতিক পরীক্ষা জিজ্ঞাসা করলেই
জিজ্ঞাসা করলে পর তুমি কি অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব এম জামান সুযোগ্য পুলিশ সুপার রাজবাড়ী মহোদয়, বিশেষ অতিথি প্রফেসর মুস্তাফিজুর রহমান সম্মানিত অধ্যক্ষ রাজবাড়ী সরকারি কলেজ মহোদয়, প্রফেসর দিলীপ কুমার কর সম্মানিত অধ্যক্ষ রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত অতিথি জেলা প্রশাসক শিক্ষক আইসিটি মহোদয়, প্রযুক্তি পুলিশ সুপার মহোদয়, জগদীশ সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান স্কুলের প্রধান শিক্ষক মহোদয়, জেলা শিক্ষক অফিসার মহোদয় এবং অন্যান্য গণনিকটের অন্যান্য সদস্য, সম্মানিত শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষকদের আসসালামু আলাইকুম। আমরা বাঙালি জাতি হিসেবে আমরা একটু কিছুটা রোমান্টিক, একটু আবেগপ্রবণ। আমরা ছোটবেলা থেকে কবিতা লিখি, কবিতা চর্চা করি, সাহিত্য চর্চা করি। এই জন্য হয়তো আমাদের বিশ্বমানের অনেক কবি লেখক ছিলেন, এখনো আছেন, আমাদের বিজ্ঞানীও আছেন, কিন্তু আমরা শুধু কবি সাহিত্যিকের নামগুলো ছোটবেলার দিকে জানার চেষ্টা করি, তাদের করি, কিন্তু বিজ্ঞানের যে চর্চাটা কম করি এবং বিজ্ঞানে যারা গবেষণা করেছেন, বড় বিজ্ঞানী রয়েছেন, তাদের সম্পর্কে আমরা একটু কম জানি। এই জন্যই কিন্তু আমাদের এই আয়োজনগুলো, যে আমরা বিজ্ঞান চর্চা করব, সেই সাথে গণিতের চর্চা করব। আর আমরা জানি বিজ্ঞান এবং গণিতকে মানুষকে কিছুটা বস্তুবাদের দিকে নিয়ে যায়, কিছুটা বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি করে। এবং যখন আমরা গণিত এবং বিজ্ঞানটা ভালোভাবে শিখবো, তখন আমাদের বিশ্লেষণী ক্ষমতা পায়। আর বিশ্লেষণী ক্ষমতা বাড়লে যে কোনো পর্যায়ে, যে কোনো রকমের সিদ্ধান্ত গ্রহণে আমাদেরকে সহায়তা করে। হ্যাঁ, প্রশ্ন আসবে যে আমি বস্তুবাদের দিকে কতটুকু যাবো। বস্তুবাদের সাথে যখন আমার সাহিত্য সংস্কৃতি যুক্ত হবে, আমি তখন একটি মননশীল মানুষ হব। যখন এই মননশীলতা এবং বস্তুবাদ দুটো যখন যুক্ত হবে, তখন একজন মানুষ আদর্শ মানুষ হবে, যুগোপযোগী মানুষ হবে। আমাদের অনেক বিজ্ঞানী আছে, আমরা তাদেরকে খুব একটা চর্চা করি না। আর জগদীশ চন্দ্র বসু আমরা জানি বিশ্বখ্যাত বিজ্ঞানী ছিলেন, কিন্তু আমরা তার খুব একটা চর্চা এখন করি না। সত্যেন্দ্রনাথ বসু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন, সত্যের বোস হিসেবে নামে পরিচিত, যিনি আইনস্টাইনের সাথে একই সাথে অনেকগুলো গবেষণা করেছেন। আমার জানা মতে 3টা ফিজিক্সের ফর্মুলা হচ্ছে বোস আইনস্টাইন ফর্মুলা হিসেবে পরিচিত। এবং সারা পৃথিবীতে এখন যে বোসন কণা নিয়ে আলোচনা হচ্ছে গত কয়েক বছর ধরে, এটা হচ্ছে সবচেয়ে মাইক্রো কণা, যেটাকে আর ভাঙা যায় না, বোসন কণা। এই বোসন কণা হচ্ছে সত্যেন বোসের নাম অনুসারে করা হয়েছে। এটা তো আমরা অনেকেই জানি না। আমরা জানি না দেবনাথ শাহর মতো ব্যক্তি, যিনি ওই সত্যেন বোসের সমস্যা ছিলেন, তিনিও পদার্থবিজ্ঞানী ছিলেন। আমরা জামাল নজরুল ইসলামের নামটা জানি না। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, 2013 সালে উনি মারা গেছেন। ওনাকে বর্তমান পৃথিবীর অন্যতম ম্যাথমেটিক্যাল ফিজিশিয়ান বলা হয়। তিনি যখন ক্যামব্রিজে ছিলেন, তার রুমমেট ছিলেন বিশ্বখ্যাত বিজ্ঞান লেখক এবং বিজ্ঞানী স্টিফেন হকিং। এবং স্টিফেন হকিং তার মৃত্যুর পর কিন্তু শোকবার্তা দিয়েছেন। তার এই ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনায় তার রুমমেট ছিলেন। আমরা রবীন্দ্রনাথ পড়বো, আমরা নজরুল ইসলাম পড়বো, আমরা বীর প্রসন্নের বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, জীবনানন্দ, হুমায়ুন আহমেদ পড়বো। সেই সাথে আমাদের পড়তে হবে জগদীশ চন্দ্র বসু, সত্যেন বোস, দেবনাথ সাহা, জামাল নজরুল ইসলাম। আমরা একই সাথে মুশফিক রহিমের নাম নেব, আমরা একসাথে সাকিবুল হাসানকে নিয়ে গর্ব করবো, মাশরাফি মুর্তজাকে নিয়ে গর্ব করবো। সেই সাথে আমরা যারা বিজ্ঞান চর্চা করে, তাদেরকেও আমাদের নিয়ে গর্ব করতে হবে। সভাপতি রাজবাড়ী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব আবু বাকর খান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র অঞ্চলের গণমানুষের নেতা, বারবার নির্বাচিত মাননীয় সাংসদ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চপ্রবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিক ভাইরা, আজকে যাদেরকে নিয়ে মূলত এই আয়োজন, আমাদের ক্ষুদে বিজ্ঞানীরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। রবীন্দ্রনাথ এক জায়গায় লিখেছিলেন, তুমি কি কেবলই ছবি, শুধু পথে লেখা
ওই যে সুদূর তালিকা যারা করে আছে দিন আকাশের দিন, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী। এই জন্য বলছি আমরা ছিলাম প্রবাসী মানুষ, সেখান থেকে সেই আধারের মানুষগুলো ক্রমান্বয়ে আজকে আমাদের এই পর্যায়ে উঠে আসা, এটি কিন্তু আলো হাতে আধারের যাত্রী। সেই আলোটি হচ্ছে বিজ্ঞান। আমরা কি ভাবতে পারি যে এখান থেকে সেকেন্ডে অথবা সেকেন্ডেরও কম সময়, ন্যানো সেকেন্ডে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা চলে যেতে পারছি, যে কোনো কন্টেন্ট আমরা হাতে পারছি। এটি কিন্তু বিজ্ঞানের অবদান, বিজ্ঞান আশীর্বাদ উৎসব, সেটি ভিন্ন প্রসঙ্গ। রিচার্ড ডকিন বলেছেন বিজ্ঞান হচ্ছে বাস্তবতার কবিতা। কবি কবিতা কখনো দেখেন তার উপলব্ধি থেকে, তার আবেগ, তার অনুভূতি থেকে। বিজ্ঞানকে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো সেটির উপর নির্ভর করছে এটিকে আশীর্বাদ না অভিশাপ হয়ে আমাদের কাছে আসবে। তোমরা যারা আমাদের সামনে বসে আছো, আমার মনে হয় যে প্রতিবদ্ধতা তোমাদেরকে টার্গেট করি কিংবা আমাদের হতে পারে, তবে আমি মনে করি তোমাদের টার্গেট করি স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার প্রতি। এটি কিন্তু ভাববার বিষয়। তোমরা কি বোঝো এই প্রতিবদ্ধের মানে বিষয়বস্তু সম্পর্কে বা এটার যে আদর্শ, এটি নিয়ে তোমরা কি একমত? তোমরা তো কথা বলছো না, এটি কিন্তু ভেবে চিন্তেই করা। তবে তোমাদের হাতে এই যে একটা ব্রহ্মাস্ত্র আছে, এটি দিয়ে তোমরা কি অনেক কিছু করতে পারো। ওই যে বললাম যে ভাবনার কবিতা, বাস্তবতার কবিতা, এটি হচ্ছে বিজ্ঞান। তোমরা যদি এটিকে জ্ঞান বিজ্ঞানের চর্চার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু তোমরাও মাইক্রোসফটের সিইও হতে পারবে। এটা তোমরা দেখেছো যে মাত্র কয়েকদিন আগে ভারতীয় বংশোদ্ভূত একজন মাইক্রোসফট, টুইটার এসবের সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন। তারা নিশ্চয়ই স্মার্টফোন ব্যবহার করে, কিন্তু এটা আসক্তিতে নয়, অনুভূতিতে, বাস্তবতা। সম্মানিত সভাপতি, রাজবাড়ীর সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, মঞ্চ উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের রাজবাড়ী জেলার অত্যন্ত কাছের মানুষ, সুযোগ্য রাজবাড়ী 1 আসনের এমপি মহোদয় আলহাজ কাজী কেরামত আলী, মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথি রাজবাড়ীর সুযোগ্য পুলিশ সুপার মহোদয়, মঞ্চ উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিজ্ঞান সারা পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে আসছে। এই বিজ্ঞানের আবিষ্কার আমাদেরকে যেমন উৎকর্ষতা দিয়েছে, ঠিক একইভাবে বিজ্ঞানের আবিষ্কারের যে নেতিবাচক দিকটা, সেটাও কিন্তু আমাদেরকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। আজকের যে উপস্থিত ছাত্রছাত্রী, তোমাদের উদ্দেশ্যে বলছি, আজকে আমাদের যে প্রতিপাদ্য স্লোগান, স্মার্টফোন আমাদেরকে সারা বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে আসছে। সারা বিশ্বের ইনফরমেশন আমি একটা মোবাইল ফোনে পাচ্ছি। আবার এই মোবাইল ফোনের নেতিবাচক চর্চা বা অনুশীলন বা এটার যে ব্যবহার, এটার অতিরিক্ত ব্যবহার তোমাদের পড়াশোনাকে ক্ষতিগ্রস্ত করছে। এই জন্য কিন্তু আমাদের বিজ্ঞান চর্চা কিন্তু কমিয়ে দিলে চলবে না। আজকে এখানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এমন এক ব্যক্তিত্ব যিনি 5 বার জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, আমাদের সবারই শ্রদ্ধেয় জনাব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসাবে আজকে এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এমন এক ব্যক্তিত্ব যিনি 5 বার জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, আমাদের সবারই শ্রদ্ধেয় জনাব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসাবে সরকারি এবং আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষদ্বয়, উপস্থিত সুধীমণ্ডলী এবং স্নেহের ছাত্রছাত্রীরা, আসলে বৈশ্বিক পৃথিবী এটাও কিন্তু বিজ্ঞানকে ব্যবহার করেই শক্তির অমূল্য মানবতার বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে। সুতরাং বিজ্ঞানের প্রশংসায় দেশকে সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশে যাতে শিক্ষার্থীরা আগামী দিনে তাদের মানবিক বাণিজ্য চূড়ান্ত পৃথিবী এটাও কিন্তু বিজ্ঞানকে ব্যবহার করেই শক্তির অমূল্য মানবতার বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে। সুতরাং বিজ্ঞানের প্রশংসায় দেশকে সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য স্মার্টফোনের আসক্তি, পড়াশোনার কমি, এই বিষয়ে স্বাগত জানাচ্ছি। জেলা প্রশাসন শোনা যাবে না, তার কারণ হলো আমার মেয়ের বন্ধু বান্ধব ব্যাপার। আপনারা একটা কাগজে আপনাদের মোবাইলের মধ্যে আছে, এটার মাধ্যমে আমরা যদি বা কোনো কিছু করি তাহলে শিশুদের অ্যাডিক্টেড হওয়ার চান্সটা থাকবে না। অর্থাৎ তাদেরকে আমরা একটা রেস্ট্রিকশন প্রদান করে দেবো। দেখা গিয়েছে যে বয়স অনুযায়ী রেস্ট্রিকশন থাকতে পারে, অথবা দেখা গিয়েছে যে একটা নির্দিষ্ট টাইমের লিমিটেশন থাকতে পারে, ফেয়ার ওয়ে। দেখা গিয়েছে যে বর্তমান সময়ে বাংলাদেশে অনেকগুলো গেমকে ব্যান করে দেওয়া হয়েছে। আমাদের বিশেষজ্ঞরা বলেন যে ব্যান করে দেওয়া কিন্তু আমাদের সমাধান না, কিন্তু আমরা একটা সমাধান ওয়ে তৈরি করার চেষ্টা করছি, যে প্লেয়ার ওয়েতে যাতে আমাদের প্লেয়াররা গেম খেলে কিন্তু অনেক বৈদেশিক মুদ্রাও আয় করছে। আমরা জানতে গেম প্লের মাধ্যমে ইউটিউবে এই ব্যান করার পরে কিন্তু তারা প্লেয়ার ওয়েতে আমাদের সুযোগ সুবিধা আমাদের প্রাইভেসি পলিসি আছে, যে প্রাইভেসি পলিসির মাধ্যমে আমরা আমাদের অ্যাপের সকল কিছু নিয়ন্ত্রণ করে থাকি। এখানে আমরা লাইভ অ্যান্ড ভিডিও, এখানে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, এটা লেজেন্ডারি ডার্ক শো নামের একটা গেম আছে। খুব সম্ভবত নেটওয়ার্কের জন্য মোবাইল নেটওয়ার্কের যে এটা যদি আমরা অনুমোদন পাই ভবিষ্যতে, তাহলে দেখা যাচ্ছে যে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে এটাকে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে যেতে এটা সম্ভব নয়, এটা আমরা মডেল দাঁড় করিয়েছি। তাহলে হয়তো আমাদের দেশের জন্য ভালো কিছু হতে পারে। আমাদের এটা হচ্ছে আমাদের বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড চাষ করার জন্য প্রকল্প, আমরা স্যার এটার নাম দিয়েছি স্যার রেডুসে। স্যার এইটা যদি কীভাবে কাজ করে এটা যদি সেই কথা বলি, তাহলে স্যার আমাদের এই গাড়িটার দিকে খেয়াল করতে হবে। আমাদের স্যার বর্তমানে বাজারে যেসব গাড়ি আছে, মানে যেসব চলে সেসব স্যার অনেকেই ডিজেল, পেট্রোল বা তো এই গাড়িটা হচ্ছে স্যার ওইরকম পেট্রোলে চলবে না, বা এগুলো হচ্ছে স্যার ব্যাটারিতে চলবে, এবং যেগুলোর শক্তি আমরা পাবো হচ্ছে চার্জিংয়ের মাধ্যমে। তাছাড়া আমাদের স্যার এখানে সোলার প্যানেল আছে, এই সোলার প্যানেল থেকে আমরা এই গাড়িটা চার্জ করি। আর স্যার এই গাড়িটা যখন চলবে স্যার, তখন এইবার যেহেতু বাতাস হচ্ছে কেটে কেটে যাওয়ার সময় এই ফ্যানগুলো দ্বারা স্যার বাতাস কেটে এইখানে যে স্যার এই তার গাড়িটা আছে স্যার, এটা হচ্ছে নোবেল ধাতুর তার গাড়ি স্যার, যার উপরে স্যার ভারীও প্রয়োগ দেওয়া আছে, এবং এটা স্যার 100 ডিগ্রি তাপমাত্রা উত্তপ্ত করা হবে, এবং যখন বায়ুটা এর মধ্যে দিয়ে পাস হবে তখন কার্বন ডাইঅক্সাইড এই ভারীয় মাধ্যমে অস্থায়ী দ্রব্য গঠন করে
কার্বন ডাইঅক্সাইড থাকবে, বাকি বাতাসগুলো স্যার আমরা আটকাই ছিদ্র থাকবে, সেই ছিদ্র দিয়ে বের হয়ে যাবে স্যার। আর তাছাড়া স্যার আমাদের যে ক্যাটাগরি আছে স্যার, এইখানে কার্বন ডাইঅক্সাইডটা স্যার এইখানে স্যার যে সিলিন্ডারগুলো আমরা দেখাইছি, এই সিলিন্ডারে আমরা সাময়িকভাবে জমা রাখবো। তারপর স্যার আমাদের যেমন প্রত্যেকটা জায়গায় স্যার ফিলিং স্টেশন আছে, তো ওই রকম কোনো একটা স্টেশনে আমরা এই সিলিন্ডারগুলো জমা করবো। তারপর যখন এই সিলিন্ডারগুলো মানে সংখ্যায় অনেক হয়ে যাবে, তখন আমরা স্যার এটা মূল ফ্যাক্টরিতে নিয়ে আসবো। তারপর স্যার এই কার্বন ডাইঅক্সাইড কালেক্টর, এইখানে আমরা স্যার এই কার্বন ডাইঅক্সাইডগুলো জমা করবো। তারপর স্যার এইখানে যে পানি আছে স্যার, এই পানিটা দিয়ে এটার সাথে কার্বনেটেড মিনারেল রূপে আমরা মাটির 950 ফুট 950 মিটার গভীরে এটাকে দিয়ে দেবো। এবং সেখানে যদি এটা 2 বছর পর্যন্ত থাকে, মানে স্বাভাবিক তাপ চাপে, তাহলে স্যার এটা 2 বছর পরে কংক্রিটের মানে পাথরের পরিণত হবে স্যার। এবং ওই পাথর দিয়ে আমরা বিভিন্ন দালান কোঠা নির্মাণে ব্যবহার করতে পারবো, এবং যার থেকে স্যার এই কার্বন ডাইঅক্সাইড বায়ুতে আর কোনোভাবে ফিরে যাওয়া সম্ভব না স্যার। আর স্যার এইখানে যে ফ্যানগুলো দেখছেন, এগুলো সেম কাজই করে, মানে এই ফ্যানগুলো যেটা করছে এগুলো হচ্ছে স্যার ফ্যাক্টরি হিসেবে আমরা ফ্যাক্টরিতে একটু বড় ফ্যান লাগাইছি। আর তাছাড়া সব সিস্টেম স্যার এখানে তার জ্বালিয়েও স্যার নদী থাকবে চার জ্বালিয়ে, এবং উপরে স্যার ক্ষারীয় মাধ্যম থাকবে স্যার, সোডিয়াম হাইড্রোক্সাইড যেমন এরকম স্যার। আর এটা 100 ডিগ্রি তাপমাত্রায় স্যার বায়ু থেকে শুধু কার্বন ডাইঅক্সাইডের সাথে অস্থায়ী যৌগ পাঠানো হচ্ছে স্যার। স্যার এটা টোটালি আমাদের পরিবেশের জন্য সেফ। দেখা গিয়েছে আমরা যে পাথরগুলো ইউজ করি সেগুলো দেখা গিয়েছে নাম কি? আপনার